হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা কথা বলবো যে কন্ট্রোভার্সিটা উঠে এসছে অক্ষয় কুমারের ফিল্ম কেসারি 2, যেটা মাস দুয়েক আগে রিলিজ করেছিল। তো সেখানে দুজন খুবই আইকনিক বাঙালি বিপ্লবী যারা ভারতবর্ষের জন্য শহীদ হয়েছেন, ক্ষুদিরাম বসু এবং বারীন্দ্র কুমার ঘোষ, দুজনের নাম চেঞ্জ করে ক্ষুদিরাম সিং অ্যান্ড আই থিঙ্ক বীরেন্দর কুমার বা এরকম কিছু করে দেওয়া হয়। তো সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে, অনেক জলঘোলা হচ্ছে, টেফআইআরেরও কথা উঠছে। এবার আমি এখানে কোনো রকম পলিটিক্যাল কপচা নিতে না গিয়ে, কোনো রকম ন্যারেটিভ বা কোনো রকম মানে কি বলবো আর কি, কোনো রকম এই ক্লিক বেট না করে আপনাদেরকে লজিক্যালি বোঝানোর চেষ্টা করব যে এটার পেছনে লিগ্যাল রিজনিং কি থেকে থাকতে পারে, এবং তারপরে আমার সামাজিক কিছু বক্তব্য আছে। তো প্রথমেই আমি যদি কেসারি 2 কে নিয়ে বলি, এটা আমি একটা রিভিউ করেছিলাম, রিভিউর সময়ও বলেছিলাম আমার কেসারি 2 ভালোই লেগেছিল, ঠিক আছে। মাস্টারপিস কোনো সিনেমা নয়, বাট আমার কিন্তু বেশ ভালো লেগেছিল। ফার্স্ট সিনেমার থেকে আমি একটু নিচেই রাখবো, বাট ওভারঅল প্রিটি গুড ফিল্ম। এবং হিস্টোরিক্যাল ইনঅ্যাকিউরেসি নিয়ে যে প্রশ্নটা উঠেছিল, আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও করেছিলাম সেই সময়। দেখুন, সেটা আমি তখনও যখন বলেছিলাম, এখনো আমি একই কথা বলবো যে একটা সিনেমা, একটা হিস্টোরিক সিনেমা, সেটার কিন্তু কোনো দায় নেই একটা হিস্টোরিক থিসিস হওয়ার, ঠিক আছে। আপনি এন্ড অফ দ্য ডে একটা সিনেমা বানাচ্ছেন, আপনি টেক্সট বই লিখছেন না ইতিহাসের। তো একটা সিনেমা যদি বৃহত্তর সত্যটাকে অটুট রেখে, ইনট্যাক্ট রেখে, তার নিচে, বৃহত্তর সত্যটার নিচে যদি ক্রিয়েটিভ লিবার্টি বা আর্টিস্টিক লিবার্টি নিয়েও থাকে সিনেমা বলার স্বার্থে, তাতে কোনো ভুল নেই। এটা আমি ছাভার সময়ও বলেছিলাম, আমি অন্য একটা চ্যানেলে পডকাস্ট করেছিলাম, সেখানেও আলোচনা হয়েছিল যে বৃহত্তর সত্যি যেটা, ছাভার ক্ষেত্রে বৃহত্তর সত্যি কি, সেটা হচ্ছে মুঘল রেজিস্ট্যান্স বনাম মারাঠা রেজিস্ট্যান্স বনাম মুঘল ইম্পিরিয়ালিজম। যে মুঘলরা আগ্রাসন করছে, মারাঠারা প্রতিরোধ গড়ে তুলছে। কারণ সেই সময় ন্যারেটিভ উঠেছিল যে এই তো সম্ভাজি মহারাজকে যেরকম দেখানো হয়েছে, তিনি এরকম ছিলেন না, তিনি হি ওয়াজ নট আ গুড হাজব্যান্ড, তিনি কাইন্ড অফ আর কি ওম্যানাইজার ছিলেন অ্যান্ড অল দ্যাট। আমি তখনও বলেছিলাম যে একটা সিনেমা, সেটাই বৃহত্তর সত্যি যেটা, যেটা এখানে ছিল হচ্ছে মারাঠা রেজিস্ট্যান্স বনাম মুঘল অ্যাগ্রেশন, সেটা যদি অটুট থাকে, নিচে কি দেখালো আমার কিচ্ছু এসে যায় না। আমি সেম কেসারি 2 সময়ও বলেছিলাম বৃহত্তর যে সত্যিটা, সেটা হচ্ছে ভারতীয়দের ঐক্যবদ্ধভাবে নিজেদের দেশ, জাতি, সবকিছু ভুলে, জাতি, বর্ণ, রাজ্য সবকিছু ভুলে ভারতীয়দের ঐক্যবদ্ধ যে প্রতিরোধ ব্রিটিশদের বিরুদ্ধে, সেটা দেখানো হয়েছিল। এবং যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের যে ভয়াবহতা, সেটা দেখানো হয়েছিল। তো এগুলো হচ্ছে বৃহত্তর সত্য। তার তলায় সি শঙ্করন নায়ার কি কেস লড়েছিলেন, কি লড়েননি, তার কি, এগুলো কোনো ম্যাটার করে না। বৃহত্তর সত্যটা অটুট থাকলে আমার নিচে কি দেখালো, আমি আবারও বলবো যে আপনারা একটা সিনেমা দেখতে যাচ্ছেন, আপনারা কিন্তু কোনো ইতিহাসের থিসিস বা কোনো ইতিহাসের টেক্সট বই পড়ছেন না। ক্লিয়ার বৃহত্তর সত্য বলতে কি, তার তলায় মানে অর্ডার অফ ইভেন্টস যেটা, সেটা সিনেমাটিক লিবার্টি কি বোঝা গেল, ব্রেভার্টের মতো সিনেমা এক্স্যাক্টলি এটাই করে, ঠিক আছে। এবার আমি আসি হচ্ছে এই যে নাম চেঞ্জ করাটায়। দেখুন, আমি যে যখন সিনেমাটা দেখছিলাম, তখন যে আমার জিনিসটা কানে লাগেনি তা নয়, আমি জিনিসটাকে অতটা অ্যাটেনশন দিইনি। এবার এটার পেছনে কিছু লিগাল গল্প আছে, ঠিক আছে। এটার পেছনে এই যে ন্যারেটিভ গুলো তৈরি হচ্ছে, বাঙালিদের অপমান, বাঙালিদেরকে ছোট করা হচ্ছে, এগুলো না রিজন নয়। এটার পেছনে অ্যাকচুয়ালিতে কিছু কোল্ড রিয়েল লিগাল কারণ আছে। প্রথমত দেখুন, আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে আপনারা যখন ঐতিহাসিক কোনো সিনেমা বানাচ্ছেন, ধরুন লং ডেড কোনো একটা ঐতিহাসিক ফিগারকে নিয়ে সিনেমা বানাচ্ছেন, যেরকম ধরুন আমি ঋষি অরবিন্দ ঘোষকে নিয়ে একটা সিনেমা বানাচ্ছি, যেটা আমার অ্যাকচুয়ালিতে ইচ্ছে আছে, বাই দ্য ওয়ে, হয়তো হবে না কোনোদিন। ধরুন আমি ঋষি অরবিন্দ ঘোষকে নিয়ে সিনেমা বানাচ্ছি, ঠিক আছে। সেটার কোনো লিগালিটি বা কপিরাইটের কোনো রেস্ট্রিকশন থাকছে না, যদি আমি নিজে ইনফরমেশনটা জোগাড় করি, ঠিক আছে। আমি নিজে যদি ইনফরমেশন গ্যাদার করে বানাই, কিচ্ছু এসে যাবে না। বাট আমি যদি কোনো বইয়ের অ্যাডাপ্টেশন করি, সেক্ষেত্রে সেটা কিন্তু লিগালিটির মধ্যে চলে আসে, কারণ বইটা অন্য কেউ লিখেছে, ঠিক আছে। ক্লিয়ার? হিস্টোরিক্যাল ক্যারেক্টাররা ইটসেলফ কপিরাইটের আন্ডারে নয়, বা কোনো রকম লিগাল ফ্রেমওয়ার্কের মধ্যে, কোনো লিগাল ওনারশিপের মধ্যে নয়। কিন্তু আপনি যখন বই অ্যাডপ্ট করছেন, সেটার মধ্যে কিন্তু কপিরাইট এবং লিগালিটি চলে আসে, ঠিক আছে।
কেসারি 2 সিনেমাটা দ্য কেস দ্যাট শুক দ্য এম্পায়ার এরকম কিছু একটা বইয়ের অ্যাডাপ্টেশন। বইটা আমি অবভিয়াসলি পড়িনি, বাট আপনি যখন কোনো বইয়ের অ্যাডাপ্টেশন করছেন তখন কিন্তু সেটা কপিরাইটের মধ্যে চলে আসছে, ঠিক আছে। এবার কি হচ্ছে, সি শঙ্করান নায়ার তিনি কপিরাইটেড নন, বাট বইটা তো কপিরাইটেড, কপিরাইটের মধ্যে চলে আপনার কিন্তু চলে আসলে আপনি যখন রিয়েল ক্যারেক্টার দেখাচ্ছেন, কারণ এখানে যে মানে ক্যারেক্টারগুলো দেখানো হয়েছে সেগুলো তো প্রত্যেকটাই আর কি মানে ঐতিহাসিক ক্যারেক্টার, এবং তাদের প্রত্যেকেরই হিস্টোরিক সিগনিফিকেন্স আছে, প্রত্যেককেই সবাই চেনে। তো তখন কিন্তু আপনাদের এই লিগাল ব্যাপারটা চলে আসছে যখন আপনারা এই মানে বই অ্যাডপ্টেশন করছেন। এবার ব্যাপারটা বুঝুন ভালো করে, এখান থেকে আসছে হচ্ছে প্লজিবল ডিনায়াবিলিটির বিষয়, ঠিক আছে। যে আপনি যখন একটা বইকে অ্যাডপ্টেশন করছেন এবং আপনার রিয়েল চরিত্র আছে, তখন আপনি কি করছেন, আপনি নামগুলোকে সামান্য অল্টার করে দিচ্ছেন, ঠিক আছে। আপনি নামগুলোকে সামান্য অল্টার করে দিচ্ছেন যাতে আপনি লিগালিটির যে মানে মারপ্যাচটা আছে সেটা থেকে বেরিয়ে যেতে পারলেন, কিন্তু সবাই বুঝতে পারলো যে কোন ক্যারেক্টারটার কথা বলছেন। ক্ষুদিরাম সিং বললে আমরা বুঝতেই পারছি ক্ষুদিরাম বসুর কথা বলা হচ্ছে, বা বীরেন্দর কুমার বললে আমরা বুঝতেই পারছি বারিন ঘোষের কথা বলা হচ্ছে। কিন্তু এই লিগাল ফ্রেমওয়ার্কটা যেহেতু দ্য বুক ইটসেলফ ইজ কপিরাইটেড, এবং এই যে ডিসিজড ফ্যামিলি মেম্বার যারা ডিসিজড স্বাধীনতা সংগ্রামীদের ফ্যামিলি মেম্বার কোনো রকম লিগাল লুপ হোল নিয়ে এদেরকে রিচ আউট না করতে পারে, তাই জন্য চেঞ্জ করে দেওয়া, এটাকে বলে প্লজিবল ডিনায়াবিলিটি। এবং এটা আমরা সব থেকে বেশি দেখি হচ্ছে প্যারোডিতে, বিশেষ করে পলিটিক্যাল প্যারোডিতে। আমরা কি দেখি যে পলিটিক্যাল ফিগার আছে তাদের নামটা একটু চেঞ্জ করে দেওয়া হলো, বা তাদেরকে যখন কার্টুন করা হচ্ছে তাদেরকে নিয়ে তাদের ফেসিয়াল ফিচার বা কিরকম কিছু মাথাটা বড় করে দেওয়া হলো, বা কিছু তাদেরকে এক্সাজারেট করা হলো। সবাই বুঝতে পারছে এটা নরেন্দ্র মোদী, সবাই বুঝতে পারছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়, সবাই বুঝতে পারছে এটা রাহুল গান্ধী, কিন্তু নামগুলোকে একটু চেঞ্জ করে দেওয়া, ওই ছবির মধ্যে একটা এক্সাজারেশন আনা, কেন? যাতে আপনি ওই প্লজিবল ডিনায়াবিলিটিটা পেতে পারেন, ঠিক আছে, যাতে কেউ আপনাকে লিগালি না আস্ক করতে পারে। সবাই বুঝতে পারছে কে, ঠিক আছে, কিন্তু আপনি ওই লিগাল ফ্রেমওয়ার্কটাকে অ্যাভয়েড করতে চাইছেন। বোঝা গেল? এটা আমরা প্রতিটা ক্ষেত্রে দেখি। আমরা ছোটবেলায় গেম খেলতাম না, যখন মানে এখন তো মানে কপিরাইটেড জিনিসপত্র চলে এসছে, তার আগে যখন ছিল, যখন ওই ক্রিকেট 07 বা মোবাইলের যে গেমগুলো ছিল, ওখানে দেখবেন সচিন তেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলির নাম একটু একটু করে চেঞ্জ করে দেওয়া। কারণ কি? একই কারণ, সবাই বুঝতে পারছে কোন ক্যারেক্টারের কথা বলা হচ্ছে, কোন মানুষটার কথা বলা হচ্ছে, বাট আপনি ওই লিগালিটিটা অ্যাভয়েড করতে চান। এটা আমরা কিন্তু এই নয় যে এটা কেসারি 2 তে প্রথমবার হলো, ঠিক আছে, এটা আমরা বাংলাতে হতে দেখেছি। ধরুন লাস্ট কয়েক বছরের অন্যতম সব থেকে অ্যাক্লেম পাওয়া বাংলা সিনেমা অপরাজিত। অপরাজিততে নাম কি দেয়া হয়েছিল? অপরাজিত রায়। কেউ এক্সিস্ট করে? অপরাজিত রায় বলে পৃথিবীতে কেউ এক্সিস্ট করেছে কোনোদিন? সত্যজিৎ রায়ের নামটা চেঞ্জ করে দেওয়া হয়েছিল। কারণ কি? কারণ সত্যজিৎ রায়ের জীবন নিয়ে যখন আপনি সিনেমা বানাচ্ছেন তখন অনেক ঐতিহাসিক চরিত্র চলে আসবে। আমরা ওই সিনেমার মধ্যেই অনেককে দেখতে পেয়েছিলাম, জওহরলাল নেহেরু হোক, বিধানচন্দ্র রায় হোক, সেখানে অনেকগুলো লিগাল মানে একটা লিগাল, যেটা বললাম, একটা লিগাল ফ্রেমওয়ার্কের ব্যাপার চলে আসছে। অনেকে হয়তো করতেই পারে যে চলো অমুক ক্যারেক্টারকে অমুক ভাবে দেখানো হয়েছে, চলো লিগালি কিছু সু করে দিই। বিশেষ করে যদি বইয়ের অ্যাডাপ্টেশন করেন তখন তো কপিরাইটের ব্যাপারটাও চলে আসছে। তাই জন্যই প্লজিবল ডিনায়াবিলিটির বিষয়। অপরাজিতা রায় বলে কি কেউ এক্সিস্ট করতেন? অনিক দত্ত এই যে সিনেমাটা বানালেন অপরাজিত, প্রত্যেকে তো বোঝা যাচ্ছে কোন ক্যারেক্টারটা কিরকম। তাহলে সত্যজিৎ রায় কেন নাম ইউজ করলেন না? কেন বিধানচন্দ্র রায়ের নাম চেঞ্জ করে দিলেন? কেন মার্টিন স্করসেসির নাম চেঞ্জ করে মার্টিন স্কটিশ করেছিলেন? হুইচ ওয়াজ ভেরি ফানি, কারণ মার্টিন স্করসিস অ্যাকচুয়ালি দ্য আইরিশ, ঠিক আছে, হি হ্যাজ আইরিশ অ্যান্ড ইটালিয়ান অ্যানসেস্ট্রি, ইজ নট স্কটিশ। বাট যাই হোক, কেন করলেন এগুলো? বিকজ অফ দ্যাট প্লজিবল ডিনায়াবিলিটি। এবং আমরা কিন্তু হতে দেখেছি, যখন আমরা অ্যাকচুয়াল রিয়েল নেম নিয়ে ক্যারেক্টারটা কোনো সিনেমাতে এসছে তখন কিন্তু কন্ট্রোভার্সি হয়েছে। যখন RRR এর সময় সীতারাম রাজু এবং কোনারাম ভীমকে নিয়ে সিনেমা হয়েছে তখন লিগাল সমস্যায় পড়তে হয়নি। যখন আমির খান মঙ্গল পান্ডেকে নিয়ে সিনেমা বানিয়েছিল তখন সমস্যায় পড়তে হয়নি। যখন পদ্মাবত, যেটা একটা ফিকশনাল ক্যারেক্টার, সেটা আপনি পলিটিক্যাল যে স্পেকট্রামেই থাকুন, সেটাকে নিয়ে যখন সিনেমা বানাতে গেছে তখন কন্ট্রোভার্সি হয়নি। লোকে কেন রিয়েল নেম নেবে, যেখানে আমাদের মতো দেশে
যে সবাই মানে বসে আছে এক্সপ্লয়েট করার জন্য, এবং ফ্যামিলি মেম্বাররাও বসে আছে যে স্বাধীনতা সংগ্রামী তাদের নাম ভাঙিয়ে, তাদের স্টেটাসটা ভাঙিয়ে আমরা কিছু টাকা রোজগার করব, তখন কেন রিয়েল নাম দেবে? আমরা কি আমরা যখন কোনো আর্টিস্টিক রেন্ডেশন করছি একটা শিল্পের, মানে বা একটা রিয়েল মানুষের, আমরা কি তাদেরকে প্রোটেকশনটা দিচ্ছি? এই লিগ্যাল সমস্যা তো বারবারই হচ্ছে। এর জন্যই অনিক দত্তকে সত্যজিৎ রায়ের নাম অপরাজিত রায় করতে হয়, মার্টিন স্করসেসির নাম মার্টিন স্কটিশ করতে হয়, জওহরলাল নেহরুর কি একটা নাম দিয়েছিল আমার এক্ষুনি মনে পড়ছে না। এই জন্যই কার্টুনিস্টদের নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জির ছবি অন্যভাবে আঁকতে হয়, নামগুলোকে একটু চেঞ্জ করে দিতে হয়, সবাই সবই বুঝতে পারে। ইটস বিকজ অফ দ্যাট প্লজিবল ডিনায়াবিলিটি। এর পেছনে হিন্দি সাম্রাজ্যবাদ, বাঙালিদের অপমান করা হচ্ছে, এগুলো কিচ্ছু নয়, ঠিক আছে? দিস ইজ দ্য থিং, পুরোপুরি লিগাল একটা বিষয়। এবং এর থেকে আমি একটা সামাজিক কথা বলার আছে, আমি সেটাই বলবো। সেটা হচ্ছে আমাদের বাঙালিদেরও না, মানে কি বলবো, মানে এখন মানে এত বেশি স্পর্শকাতর একটা জাতি হয়ে গেছে। আসলে সমস্যাটা কি বলুন তো, মানে আপনি যখন খুব উইক হয়ে পড়েন তখন আপনার প্রত্যেকটা জিনিস গায়ে লাগা শুরু করে। যেরকম আমি আমার জীবন দিয়ে একটা উদাহরণ দিয়ে বলছি, যে আমি প্রচন্ড পরিমাণে এখন মোটা হয়ে গেছি কোভিড এর পরে। আমাকে এখন যদি কেউ বলে যে বাবা তুই তো অনেকটা জায়গা নিয়ে বসেছিস বা কি কিছু, আমার হয়তো একটু গায়ে লাগবে। সে হয়তো ইনসাল্ট করে বলছেও না, কারণ কি, কারণ এটা আমার উইকনেস। বাঙালি এখন এত পরিমাণে ডিক্লাইন করে গেছে সমস্ত দিক দিয়ে, যে যখনই কোথাও একটু পান থেকে চুন খসছে, ওই দেখো বাঙালিদেরকে অপমান করা হচ্ছে। কারণ কি, আমরা এত বেশি সব দিক দিয়ে, শিল্প, সাহিত্য, মানে মানে প্রত্যেকটা জিনিসে, ইন্ডাস্ট্রিজ, লোকের হাতে চাকরি নেই, কিচ্ছু নেই, আমাদের কোনো কালচারাল কারেন্সি নেই, এত বেশি উইক হয়ে গেছি অ্যাজ আ জাতি। উইকনেস হলেই মানুষ ডিফেন্সিভ হয়ে পড়ে, ওই দেখো আমাদেরকে ছোট করছে। এগুলো কোনো লজিক নেই। যখন জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড হয়েছিল, রবীন্দ্রনাথ ঠাকুর নিজে নাইটহুড ত্যাগ করেছিলেন। তিনি বসেছিলেন যে ওটা পাঞ্জাবে হয়েছে, আমি বাঙালি, আমি বসেছিলাম যে বাঙালি স্বাধীনতা সংগ্রামী মারা গেলে আমি গিয়ে করব, আমি প্রতিবাদ করব। তিনি নিজে, এরা এখন মানে এদেরকে নিয়ে পলিটিক্স করা হচ্ছে, এদেরকে ভাঙিয়ে আর কি ইয়ে করা হচ্ছে, রাজনীতি করা হচ্ছে। কোনো লজিক এগুলো? আজকে একটা সুভাষচন্দ্র বসু বা ক্ষুদিরাম বোস বা বারিন ঘোষ, এরা শুধুমাত্র বাঙালিদের? এরা প্রত্যেকটা ভারতবাসীদের। আজকে একটা ক্ষুদিরাম বসু বা একটা সুভাষচন্দ্র বসু ততটাই একটা পাঞ্জাবিদের, যতটা একটা সর্দার উধাম সিং বা একটা ভগৎ সিং আমার, একটা বাঙালির। এখানে এটা কোনো লিগাল ওনারশিপ নয় যে ক্ষুদিরাম বসু আমাদের বাঙালিদের নয়। এটা ভালো করে বুঝুন, এটা পৈতৃক সম্পত্তি নয় যে আমার বাবা আমাকে উইল করে লিখে দিয়ে গেছে 3 কাঠা জমি 12 লাখ টাকা। না, কোনো স্বাধীনতা সংগ্রামী কারোর সম্পত্তি নয়, তাদের বাড়ির লোক হলেও নয়। আজকে সুভাষচন্দ্র বসু ঠিক যতটা পাঞ্জাবিদের, ততটাই বাঙালিদের, ততটাই তামিলদের, ততটাই তেলেগুদের, ততটাই উড়িয়াদের। সেম উইথ সর্দার উধাম সিং, সেম উইথ ভগৎ সিং, সেম উইথ এভরিওয়ান। যারা ভারতবর্ষের জন্য প্রাণ দিয়েছে, প্রত্যেকে কেউ সিঙ্গুলারলি বিলং করে না কারুর কাছে, ঠিক আছে? এটা কোনো পৈতৃক ওই বাবার লিখে দেওয়া 3 কাঠা জমি নয় যে ওই মানে ক্ষুদিরাম বসু আমাদের। না, ক্ষুদিরাম বসু ততটাই ভারতবর্ষের যতটা সর্দার উধাম সিং আমাদের। ভালো করে বুঝতে হবে। এই মানে আমাদের এখন এত মানে লজ্জাজনক বিষয় যে আমরা এগুলো নিয়ে এখন আর্গিউ করছি। প্রথমত তো যেটা জিনিস সেটা ক্লিয়ার অ্যাজ আ ডে লাইট, যে এটা লিগ্যাল কারণে অ্যাভয়েড করা হয়েছে। তাহলে যখন অপরাজিত বেরিয়েছিল তখন অপরাজিত রায় নাম সত্যজিৎ রায় কেন হ্যাজ নামেনি? এগুলো পুরোপুরি পলিটিক্যাল, এবং যেটা বললাম এগুলোর মধ্যে কোনো ওনারশিপ নেই। একটা ভারতীয় স্বাধীনতা সংগ্রামী, তার পদবি দিয়ে কিচ্ছু এসে যায় না। সে কারোর পরিবারের সম্পত্তি নয়, কোনো রাজ্যের সম্পত্তি নয়। প্রত্যেকটা ভারতীয় ততটাই আমাদের কাছে ক্ষুদিরাম বসুরও জায়গা যেখানে, আমাদের কাছে সর্দার উধাম সিং এরও জায়গা যেখানে, নেতাজি সুভাষচন্দ্র বসুরও জায়গা যেখানে, ভগৎ সিং এরও জায়গা সেখানে, কোনারাম ভীম, সীতারাম রাজু, প্রত্যেকের জায়গা সেখানে। এটা কোনো প্রাইভেট ওনারশিপ নয়। এই বাঙালিদের আমি যেটা বললাম, আমরা জাতিগতভাবে আমি আমার ওয়েট দিয়ে বললাম, বিকজ আই হ্যাভ গটেন সো ফ্যাট, যে যদি এখন কেউ একটু মানে ওয়েট রিলেটেড কিছু বলে আমি ডিফেন্সিভ হয়ে যাই। যে বাঙালি জাতিগতভাবেও এক্স্যাক্টলি এটাই হয়ে গেছে, যে কেউ কিছু একটা পান থেকে চুন খসলো যে চলো
যে চলো ওই তো দেখো হিন্দি সাম্রাজ্যবাদ, ওই দেখো বাঙালিদেরকে ছোট করছে, এগুলো কিচ্ছু না, কিচ্ছু না এগুলো। আমি লাস্টে একটা কথাই বলবো, যেটা আমি একটু আগেও বললাম, কেসারি টু যেটা নিয়ে সিনেমা, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, রবীন্দ্রনাথ ঠাকুর একজন বাঙালি, তিনি নাইটহুড ত্যাগ করেছিলেন। সবাই জানি এটা। কেন করেছিলেন? কারণ এটা ভারতবর্ষের ইস্যু। জালিয়ানওয়ালাবাগও ভারতবর্ষের, রবীন্দ্রনাথ ঠাকুরও ভারতবর্ষের, ক্ষুদিরাম বসু, বারিন ঘোষ, সরি, প্রত্যেকে ভারতবর্ষের। এইসব বোকা বোকা জিনিস নিয়ে না হ্যাজ নামাবেন না, মানে এগুলো জাতিগতভাবে নিজেদেরকে বোকা প্রমাণ করা।